হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের এইবারে যারা এইচএস এক্সাম দিচ্ছ তাদের সেম 4 এর অ্যাকাউন্টসের সাজেশনস নিয়ে আলোচনা করব। ডিটেলসে বলবো যে অ্যাকাউন্টসের কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, কিরকম ধরনের কোয়েশ্চেন আসবে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল, এবং সেই কোয়েশ্চেন্সগুলোর কিভাবে আনসার তোমাদের দিতে হবে এবং কি কোয়েশ্চেন্স এইবারে তোমাদের ইম্পর্টেন্ট আছে। যদিও এইবারে তোমাদের প্রথমবার পরীক্ষা হচ্ছে সেমিস্টার 4, সুতরাং এইবারের সাজেশনসটা করা খুবই একটা কঠিন ব্যাপার, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবুও আমি নানা দিক থেকে কভার করে তোমাদের এই সাজেশনস তৈরি করেছি, যেটা ফেল হওয়ার কোনো চান্স নেই। তোমাদের সাজেশনস এই কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন, কিরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে সব দিক চিন্তা ভাবনা করে তোমাদের রিসেন্টলি যে মডেল কোয়েশ্চেনটা বেরিয়েছে সেই মডেল কোয়েশ্চেন্সটাকেও ফলো করে আমি এই সাজেশনস তৈরি করেছি, যেটা অ্যাবসোলিউটলি 100% গ্যারেন্টি তোমাদের কমন আসবেই। হ্যাঁ, একবারেই ৪-৫ টা কোয়েশ্চেন এই সাজেশনে নেই যে একদম ৪-৫ টা কোয়েশ্চেন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আমি এরকম গ্যারান্টি দিচ্ছি না। সব মিলিয়ে কোন চ্যাপ্টারের কত মার্কসের কোয়েশ্চেন আসবে সে তো বলবই। তার সঙ্গে বলব যে ২ মার্কসের যেগুলো আছে তোমরা জানো তোমাদের কোয়েশ্চেনের এখন নাম্বার ব্রেকআপ হচ্ছে 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস। তো 2 মার্কসের কোয়েশ্চেনস কি পড়তে হবে? সেখানে হয়তো ১৫-২০ টা করে কোয়েশ্চেন আছে 2 মার্কসের জন্যে। আর 3 মার্কসেরও ৮-১০ টা মতন কোয়েশ্চেন আছে আর 5 মার্কসেরও ৫-৬ টা করে কোয়েশ্চেন আছে। তো এইভাবে তোমাদের আ শর্ট কোয়েশ্চেনস এবং লং কোয়েশ্চেনস যেগুলো আসবে বেশিরভাগটাই থিওরিটা কিরকম আসবে সেটা নিয়ে আমি এই ভিডিও করেছি। আর পরের আরেকটা ভিডিও আমি করতে চলেছি যেখানে আ প্র্যাকটিক্যাল প্রবলেম কি আসবে সেই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আ যেগুলো পড়তে হবে সেগুলো তোমাদের ডিটেইলসে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ, এবং 2 মার্কসের জন্য কিরকম কোয়েশ্চেন আসবে, 3 মার্কসের জন্য কিরকম কোয়েশ্চেন আসবে, 5 মার্কসের জন্য কিরকম কোয়েশ্চেন আসবে এবং কিভাবে তার উত্তর দিতে হবে। তো মেইন ব্যাপার হচ্ছে চলো শুরু করি। আজকে দেখো ১ম যে তোমাদের চ্যাপ্টার আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের যে আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 5 মার্কস অ্যালটেড আছে তোমরা জানো, এবং অনেকেই লাস্টের দিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব ভালো করে উঠতে পারোনি। তাদের জন্য আমি বলব যারা এখনো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালো করে করতে পারছো না বা শিখতে পারোনি কম সময়ের জন্যে, কম প্র্যাকটিসের জন্য, তারা অবশ্যই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটার থিওরি গুলো খুব ভালো করে পড়ে যেও। এখানে যে থিওরি আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে বলে দিয়েছি সেই থিওরিটা কিন্তু সেই থিওরি গুলোর মধ্যে থেকে তুমি অবশ্যই কমন পাবে। ঠিক আছে? তো চলো আর বেশি কথা বলব না, শুরু করি। ১ম কথা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ যেটা তোমাদের রয়েছে। এই পার্টনারশিপের মধ্যে অ্যাডমিশন, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, ডিসোলিউশন। এই ৫ টা চ্যাপ্টার আছে। আবার বলছি, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ আর ডিসোলিউশন। এই ৫ টা চ্যাপ্টার মিলিয়ে এই পার্টনারশিপ আছে। এই ৫ টা চ্যাপ্টার থেকে এখানে তোমাদের ৩ টে কোয়েশ্চেনস অ্যাটেম্প্ট করতে হবে ২ মার্কস করে। ঠিক আছে? ৩ টে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, মানে এখানে ডবল, অর্থাৎ ৬ টা কোয়েশ্চেনস দেওয়া থাকবে। এই গ্রুপটাতে ৬ টা কোয়েশ্চেনস দেওয়া থাকবে, তার মধ্যে ৩ টে কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে ২ মার্কসের। এই ৩ টে কোয়েশ্চেনের এই যে ৬ টা কোয়েশ্চেনস দেওয়া থাকবে এর মধ্যে ধরে রাখো ৩ টে কোয়েশ্চেন এমনি ছোটখাটো ম্যাথ থাকবে, আর বাকি ৩ টে কোয়েশ্চেন হয়তো থিওরি থাকবে। তো যারা ম্যাথে একটু উইক আছো, প্র্যাকটিক্যাল প্রবলেমে একটু উইক আছো, তারা কিন্তু অবশ্যই থিওরি করে আসতে পারো। আর থিওরি আরেকটা কারণের জন্য খুব দরকার, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখলাম কোনো অঙ্ক করতে আমাদের টাইম চলে গেল। আরেকটা অঙ্ক করার মতন হাতে সময় নেই। তখন কিন্তু আমরা থিওরিটা চটপট করে লিখে দিতে পারবো। অঙ্ক করতে গেলে হয়তো সেই সুযোগটা পাবো না, নাম্বার ছেড়ে যাবে। অর্থাৎ থিওরি জিনিসটা হচ্ছে মাথা বাঁচানোর জন্য। থিওরি যদি তুমি পড়ে যাও তাহলে তোমার অঙ্কটা যদি টাফ পড়ে বা অঙ্কটা করতে গিয়ে একটা অঙ্ক করতে গিয়ে আরেকটা অঙ্কের সময় যদি চলে যায়, তাহলে কিন্তু থিওরি দিয়ে তুমি মাথা বাঁচিয়ে আসতে পারবে। আর অঙ্ক করতে গেলে হয়তো সেই নাম্বারটাই ছেড়ে চলে আসবে। সুতরাং থিওরি তোমরা অবশ্যই পড়ে যাবে। এই যে যেটা বলছিলাম যে এইখানে ৩ টে কোয়েশ্চেন ২ মার্কসের তোমায় অ্যাটেম্প্ট করতে হবে বা লিখতে হবে, এবং তার জন্য এই গ্রুপ থেকে কিন্তু তোমাকে ৬ টা কোয়েশ্চেনস দেওয়া থাকবে। ৬ টা কোয়েশ্চেন এই গ্রুপ থেকে দেবে। তার মধ্যে ৩ টে কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করবে ২ মার্কসের। তার সাথে আবার পরের গ্রুপটায় ৩ টে কোয়েশ্চেন তোমায় অ্যাটেম্প্ট করতে হবে ৩ মার্কসের। অর্থাৎ এখানেও কিন্তু তোমার ৬ টা কোয়েশ্চেনস থাকবে এই গ্রুপে। সেখান থেকে ৩ টে কোয়েশ্চেনস তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, এবং এখানেও আশা করা যাচ্ছে যে ৩ টে কোয়েশ্চেনের মধ্যে ৬ টা থিওরি থাকবে। ৬ টা কোয়েশ্চেনের মধ্যে ৩ টে থিওরি কোয়েশ্চেনস থাকবে আর ৩ টে প্র্যাকটিক্যাল ম্যাথ থাকবে। আর এই যে 5 মার্কসের দুটো কোয়েশ্চেন, এখানে 5 মার্কসের ৪ টে কোয়েশ্চেনস থাকবে। এখানে তোমাদের 5 মার্কসের ৪ টে কোয়েশ্চেনস এর মধ্যে দুটো কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তো এই ৪ টে কোয়েশ্চেনস এর মধ্যে আশা করছি যে ৩ টে কোয়েশ্চেন অঙ্ক থাকলেও একটা কোয়েশ্চেন থিওরি তুমি পাবেই। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে তোমাদের ২৫ মার্কসের
পুরো পার্টনারশিপ থেকে আসবে। এবার দেখে নেওয়া যাক পার্টনারশিপের অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের 2 মার্কসের জন্য কোন কোয়েশ্চেনস গুলো ইম্পোর্টেন্ট আছে ফর 2 মার্কস দেখতে পাচ্ছ? 2 মার্কসের জন্য যে কোয়েশ্চেনস গুলো পড়বে, আরেকটা কথা বলি, এখান থেকে যে কটা কোয়েশ্চেনস বলেছি এগুলো সবকটাই পড়বে, কোনটা কিন্তু বাদ দেবে না। প্রথমে হচ্ছে হিডেন গুডউইল বা লুক্কায়িত সুনাম বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। পুনর্মূল্যায়ন হিসাব খাত বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলতে কি বোঝো? আদায়কৃত হিসাব খাত বা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলতে কি বোঝো? পুঞ্জীভূত লাভ, যেটাকে অ্যাকুমুলেটেড প্রফিট বলে, সেইটা জিনিসটা কি? আচ্ছা, এরপরে আছে অংশীদারির সংজ্ঞা দাও। এটা আগেও তোমরা পড়েছো আগের সেমিস্টারে। অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝো? এটাও আগের সেমিস্টারে পড়েছো। একজন অংশীদার অবসরের ক্ষেত্রে উদ্বর্তপত্রের সাধারণ সঞ্চিতি থাকলে তুমি কি করবে? সাধারণ সঞ্চিতি থাকলে আমরা এটা পুরনো পার্টনারদের মধ্যে, এক্সিস্টিং পার্টনারদের মধ্যে ওদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিয়ে এই কথাটাই লিখতে হবে। একজন নতুন অংশীদার প্রবেশের সময় উদ্বর্তপত্রের সুনাম থাকলে তুমি কি করবে? আগে থেকেই যদি ব্যালেন্স শিটে কোনো গুডউইল থাকে, এটা পার্টনারদের মধ্যে, ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো। তারপরে রয়েছে অংশীদারি প্রতিষ্ঠানের অবসান বলতে কি বোঝো? বা অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন অর্থাৎ ডিসলিউশন জিনিসটা কি বা ডিসলিউশন কাকে বলে সেটা তোমাদের একটু পড়তে হবে। এরপরে হচ্ছে নতুন অংশীদার গ্রহণ বলতে কি বোঝো? অ্যাডমিশন অফ পার্টনার বলতে কি বোঝো? ত্যাগ অনুপাত অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও বলতে কি বোঝো? এর ফর্মুলাটা লিখতে বলা হয়েছে। প্রাপ্তি অনুপাত অর্থাৎ গেইনিং রেশিও বলতে কি বোঝো? এর ফর্মুলাটা লেখো। অংশীদারিত্বের বিলোপ সাধনের অর্থ কি? এটাও অ্যাকচুয়ালি ডিসলিউশন বলতে কি বোঝায়? না, সরি, এটা অংশীদারিত্বের বিলোপ সাধন। ওটা ছিল অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন। আর এটা হচ্ছে অংশীদারিত্বের বিলোপ সাধন, অর্থাৎ যেখানে অংশীদারিটাই শেষ হয়ে যাবে, অর্থাৎ অংশীদারদের মধ্যে সম্পর্ক শেষ, অর্থাৎ অংশীদারি কোম্পানি বন্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে মুনাফা বন্টনের যেকোনো ২ টি উদাহরণ দাও। মুনাফা বন্টন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের, যেগুলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এ বসে সেগুলোই অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তো এরকম ২ টো আইটেম বলতে হবে যেটা কিনা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে বসে। অংশীদারদের প্রদেয় মুনাফার উপর দাবির যেকোনো ২ টি উদাহরণ দাও। এই অংশীদারদের প্রদেয় মুনাফার উপর দাবি মানে বোঝাতে চাইছে এখানে চার্জ এগেইনস্ট প্রফিট। তো এক্ষেত্রে চার্জ এগেইনস্ট প্রফিট একটা হচ্ছে আমরা পার্টনারদের যে লোন দিই সেই লোনের ইন্টারেস্টটা হয় চার্জ এগেইনস্ট প্রফিট, যেটা আমরা প্রফিট অ্যান্ড লসে চার্জ করি। আর পার্টনাররা কোনো যদি রেন্ট পেয়ে থাকে তাদের কোনো বাড়ি ব্যবহার করতে দেওয়ার জন্য, সেই রেন্টটাও কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হবে, রেন্ট এগেইনস্ট প্রফিট হবে। তো চার্জ এগেইনস্ট প্রফিট এই দুটো বলতে পারো। একটা হচ্ছে রেন্ট অফ দ্য পার্টনার্স ওন হাউস, আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আচ্ছা, তারপর বলছে স্থির মূলধন পদ্ধতি কাকে বলে? মানে ফিক্সড ক্যাপিটাল। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কাকে বলে? ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে? হিসাব খাত কাকে বলে? অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতের পরিবর্তন কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও? তারপর বলছে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাতের পরিবর্তন কোন কারণে সংঘটিত হয়? কি কি ক্ষেত্রে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও হয় এটা একটু তোমরা পড়বে। সম্পত্তির পুনর্মূল্যায়ন বলতে কি বোঝো? রিভ্যালুয়েশন অফ অ্যাসেট বলতে কি বোঝো? দায়ের পুনর্মূল্যায়ন বলতে কি বোঝো? মুনাফার উপর দাবি বলতে কি বোঝো? অর চার্জ এগেইনস্ট প্রফিট। আচ্ছা, অংশীদারি প্রদত্ত ঋণের উপর প্রদেয় সুদ কি মুনাফার বন্টন? না, এটা হচ্ছে মুনাফার বন্টন নয়। আচ্ছা, কার্যনির্বাহক বা অ্যাক্টিভ পার্টনার কাকে বলে? যে পরিস্থিতিতে অংশীদারিত্বের বিলোপ সাধন ঘটে তার যেকোনো ২ টি পরিস্থিতির উল্লেখ করে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন ক্ষেত্রে অংশীদারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে? আবার বলেছে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের যেকোনো ২ টি ধরন লেখো। অংশীদার প্রতিষ্ঠান যে বিলোপ হতে পারে সেই ধরনগুলো একটু বইতে আছে, দেখবে তোমরা ধরনগুলো কি, কি। আচ্ছা, অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বাধ্যতামূলক কোন পরিস্থিতিতে? মানে কম্পালসারি ভাবে পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে যাবে কোন ক্ষেত্রে? তো সেটা একটু পড়বে, এগুলো সব তোমাদের বইতে আছে। আর অংশীদারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিলোপ সাধনের ২ টি ঘটনার কথা উল্লেখ করো। মানে এমন কিছু বিশেষ ঘটনা ঘটলো যার জন্য অংশীদারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তো সেই বিশেষ ঘটনা কি ঘটতে পারে যার ফলে অংশীদারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, সেটা একটু তোমাদের পড়তে হবে। পুনর্মূল্যায়নে স্থায়ী সম্পত্তির মূল্য বেড়ে গেলে তার জন্য জাবেদার দাখিলা কি হয়? অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যদি অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় তাহলে কি করি আমরা? ওই ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন করি, এই এন্ট্রিটাই লিখতে হবে। ঠিক একইভাবে পুনর্নির্ধারণ অংশীদারি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কমে গেলে কি করতে হয়? সেখানে লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন করতে হয়। চলতি হিসাবের সম্পত্তির মূল্য কমে গেলে কি করতে হয়? না, সম্পত্তিটাকে ক্রেডিট করতে হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কারেন্ট অ্যাসেট করতে হয়। পুনর্নির্ধারণে দায়ের পরিমাণ বেড়ে গেলে জাবেদার কি এন্ট্রি হয়? এখানে জাবেদায় এন্ট্রি করতে হয় যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটি অ্যাকাউন্ট, এইগুলো আরকি জার্নাল এন্ট্রি হিসাবে ছোটখাটো করে জিজ্ঞেস করতে পারে। পুঞ্জীভূত ক্ষতি অ্যাকুমুলেটেড লস, যেটা ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট বলে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে বসে, সেইটা যদি পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করি কি জার্নাল এন্ট্রি হয়? জার্নাল এন্ট্রি হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, মূলধন ছাড়াও কি কোনো নতুন অংশীদার প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারে? কোনো নতুন পার্টনার যদি ক্যাপিটাল নাও নিয়ে আসে তাহলে কি সে বিজনেসে জয়েন করতে পারে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, পারে। নতুন পার্টনার কোনো অ্যাক্টিভ পার্টনার হয়তো সে বিজনেসে টাকা দেবে না কিন্তু শ্রম দেবে বা বিজনেসে কোনো কন্ট্রাক্ট এনে দেবে ইত্যাদি কারণেও পার্টনার হতে পারে কেউ টাকা না এনেও। ঠিক আছে?
সুতরাং নতুন পার্টনারকে বিজনেসে আসতে গেলে যে টাকা আনতেই হবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই। সেটা আ বাকি যারা পার্টনার ছিল তাদের মধ্যে কি কথা হয়েছে তার উপর নির্ভর করে। আচ্ছা, একটি অংশীদারি ব্যবসায় একজন নতুন অংশীদার যোগদানের সময় পুনর্মূল্যায়নজনিত ক্ষয়ক্ষতি অংশীদারদের মধ্যে ভাগ করার জাবেদা দাখিলাটি দেখাও। অর্থাৎ রিভ্যালুয়েশন এ প্রফিট হলে বা লস হলে সেটা কিভাবে, এখানে লস বলেছে, লস হলে সেটা কিভাবে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিতে হয় সেটা তোমাদের লিখতে হবে। অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হবে। অংশীদারি কারবারের হিসাবে একজন নতুন অংশীদারের সুনাম বাবদ প্রিমিয়াম আনার জন্য জাবেদার দাখিলা দেখাও। অর্থাৎ নতুন পার্টনার যখন বিজনেসে প্রিমিয়াম ফর গুডউইল এর টাকা নিয়ে আসবে, সেইটা কিভাবে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তার যে জার্নাল এন্ট্রি সেটা দেখাতে হবে। অংশীদারি প্রতিষ্ঠানে কোনো অংশীদারের অবসর গ্রহণের কি কারণ হতে পারে? অর্থাৎ কি কারণে কোনো অংশীদার পার্টনার রিটায়ার করতে পারে, সেই রিটায়ারমেন্টের কারণগুলো লিখতে হবে। ভবিষ্যতে কিভাবে লাভ ক্ষতির অনুমান নির্ধারণ করা হবে তা বলা না থাকলে, যদি ফিউচার প্রফিট লস পার্টনারদের মধ্যে কি হবে সেটা যদি বলে না দেয়, তাহলে কোনো পার্টনার যদি রিটায়ার করে যায় তাহলে নতুন অনুপাত কিভাবে নির্ধারণ করা হবে? এটার নিয়ম হচ্ছে, যদি নতুন কোনো রেশিও না বলে দেয় তাহলে যে পার্টনার চলে গেল তার রেশিওটা অফ করে দিলে বাকি পার্টনারদের মধ্যে যা রেশিও ছিল সেটাই মেইনটেইন হবে। ঠিক আছে? মোটামুটি এই কটা কোয়েশ্চেনস তোমরা ২ মার্কসের জন্য পড়বে। এরপরে ৩ মার্কসের জন্য পার্টনারশিপ থেকে যেগুলো পড়বে সেটার মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে, খুব ইম্পোর্টেন্ট, ত্যাগের অনুপাত এবং প্রাপ্তি অনুপাতের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিওর মধ্যে পার্থক্য। অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কি বোঝো? রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম বলতে কি বোঝো? আর কোন ক্ষেত্রে রিকনস্ট্রাকশন হয় বা পুনর্গঠন হয়? এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে রয়েছে আ কোনো অংশীদার অবসর গ্রহণের সময় সুনামের অংশ কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হবে? অর্থাৎ কোনো পার্টনার রিটায়ার করলে সেখানে কি গুডউইল ট্রিটমেন্ট হয় সেইটা তোমাদের একটু লিখতে হবে। তারপরে রয়েছে পুনর্মূল্যায়ন হিসাব খাত কেন প্রস্তুত করা হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেন তৈরি করা হয়? নতুন মুনাফা বন্টনের অনুপাত বলতে কি বোঝো? নিউ প্রফিট শেয়ারিং রেশিও ব্যাপারটা কি? অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন এবং অংশীদারিত্বের বিলোপ সাধনের মধ্যে ৩ টি পার্থক্য। অবশ্যই তোমরা বইতে পেয়ে যাবে। কোনো অংশীদারের অনুপ্রবেশ অংশীদারি প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের পথে পরিচালিত করে। এটা একটা উক্তি যে কোনো বিজনেসে যদি নতুন পার্টনার অ্যাডমিশন নেয় তাহলে কি হবে না, প্রতিষ্ঠানটির আবার পুনর্গঠন হবে। তো এই কথাটা কারণটা কি, এটা উক্তিটা একটু ব্যাখ্যা করতে হবে। অবশ্যই এটার ফলে পুনর্গঠন হবে, কেননা লাভ ক্ষতি চেঞ্জ হয়ে যাবে, অ্যাসেট লায়াবিলিটির পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই এটা পুনর্গঠন হবে। তারপরে প্রশ্ন আছে যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত পরিবর্তন হলে পুঞ্জীভূত মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হয় কেন? কেননা পুঞ্জীভূত মুনাফা মানে অ্যাকুমুলেটেড প্রফিটটা, এটা ওল্ড পার্টনারদের অংশ। সুতরাং ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে এই প্রফিটটাকে ভাগ করে নেবে। তারপর নতুন পার্টনার অংশগ্রহণ করবে। তারপর বলছে জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতির পরিমাণ অংশীদারদের মধ্যে ভাগ করা জাবেদার দাখিলাটি লেখো। এখানে কি হবে না, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল হবে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। তারপরে বলছে অংশীদারি কারবারের পুনর্গঠনের যেকোনো ২ টি উপলক্ষ্য উল্লেখ করো। মানে কি ক্ষেত্রে অংশীদারি কারবারের পুনর্গঠন হয়? অ্যাডমিশন এর ক্ষেত্রে হয়, রিটায়ারমেন্টের ক্ষেত্রে হয়, ডেথের ক্ষেত্রে হয়। এই ৩ টে ক্ষেত্রে হয়। তারপরে হচ্ছে সুনামের প্রিমিয়াম বলতে কি বোঝো? অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল বলতে কি বোঝো? নতুন অংশীদার সুনামের প্রিমিয়াম যদি ব্যক্তিগতভাবে নিয়ে আসে, পার্সোনালি যদি নিয়ে আসে বা প্রাইভেটলি যদি নিয়ে আসে তাহলে কিন্তু তার কোনো হিসাব কি হবে? তার কোনো হিসাব বইতে রেকর্ড করা হবে না। নো এন্ট্রি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে আদালতের নির্দেশে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের ২ টি পরিস্থিতি উল্লেখ করো। এটা বইতে পেয়ে যাবে যে আদালতের নির্দেশে কখন অংশীদারি প্রতিষ্ঠান বিলোপ হতে পারে, আন্ডার সেকশন 44 এ এটা বলা আছে। নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন কখন হতে পারে সেটা ব্যাখ্যা করো, আন্ডার সেকশন 43 তে আছে। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর হয় না এমন ২ টি বিষয়ের উল্লেখ করো। কি স্থানান্তর হয় না? পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট স্থানান্তর হয় না, ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স স্থানান্তর হয় না। ঠিক আছে? অ্যাকুমুলেটেড প্রফিট বা লস, জেনারেল রিজার্ভ এগুলো কিন্তু রিয়ালাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর হয় না। আর একটা প্রশ্ন আছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কেন প্রস্তুত করা হয়? এগুলো বইতে পেয়ে যাবে। এইগুলোই মোটামুটি তোমাদের পার্টনারশিপ থেকে আসবে। এরপরে বলি 5 মার্কসের জন্য তোমাদের পার্টনারশিপ থেকে কি আসবে? 5 মার্কসের জন্য আসবে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন কিভাবে হতে পারে? তার যেকোনো ৩ টি কারণ। ডিসোলিউশন কিভাবে হতে পারে? কেন হতে পারে? তার ৩ টে কারণ উল্লেখ করতে হবে। তারপরে আছে নতুন অংশীদারির প্রবেশ এবং পুরনো অংশীদারের অবসর গ্রহণের মধ্যে ৫ টি পার্থক্য। অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের মধ্যে ৫ টা পার্থক্য। কোনো অংশীদারি অবসর গ্রহণ করলে লাভ ক্ষতি বন্টনের অনুপাত কিভাবে পরিবর্তিত হয় তা আলোচনা করো। প্রফিট শেয়ারিং রেশিও, রিটায়ারমেন্ট হয়ে গেলে পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও কিভাবে চেঞ্জ হয়? মৃত অংশীদারের লাভ ক্ষতির অংশ কিভাবে নির্ধারণ করা হয়? ঠিক আছে? মৃত অংশীদারের প্রাপ্য অর্থ নির্ধারণের অন্তর্ভুক্ত করা হয় এমন ২ টি বিষয়ের উল্লেখ করো। ওই মৃত পার্টনারের প্রাপ্য অর্থের মধ্যে তার ক্যাপিটালের ব্যালেন্স থাকে, তার সেলারি, বোনাস, কমিশন, তার ওই দিন পর্যন্ত শেয়ার অফ প্রফিট এগুলো থাকে। আরেকটা বলেছে মৃত অংশীদারের মৃত্যুর তারিখ পর্যন্ত মুনাফার অংশ তার মূলধন হিসাব খাতে জমা করার জন্য যে হিসাব খাতটি খোলা হয় তার নাম কি? তার নাম হলো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। মৃত অংশীদারের আইনি প্রতিনিধিরা কি অংশীদারি প্রতিষ্ঠানের পরবর্তী মুনাফার অংশ দাবি করতে পারে? না, পারে না। কোনো পার্টনার মরে যাওয়ার পরে তারপরে আর কোনো প্রফিটের অংশ তারা দাবি করতে পারে না। ঠিক আছে?
এই অবধি মোটামুটি পার্টনারশিপে পড়বে। এগুলো থেকে কিছু বাদ দেবেন। এগুলো খুব কমন, এগুলো আসবেই। এরপরে রয়েছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি। কোম্পানি অ্যাকাউন্টস থেকে আগে দেখে নিই কি কোয়েশ্চেন আসবে। এখানে তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে একটা কোয়েশ্চেন ২ মার্কসের। অর্থাৎ তোমরা ২ টো কোয়েশ্চেন পাবে ২ মার্কসের। তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন তোমাদের উত্তর দিতে হবে ২ মার্কসের। আবার একটা কোয়েশ্চেন উত্তর দিতে হবে ৩ মার্কসের। মানে এখানেও তোমরা ২ টো কোয়েশ্চেন পাবে। তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন ৩ মার্কসের উত্তর দিতে হবে। আর একটা কোয়েশ্চেন ৫ মার্কসের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে তোমরা ২ টো কোয়েশ্চেন পাবে। তার মধ্যে থেকে একটা ৫ মার্কসের কোয়েশ্চেন উত্তর দিতে হবে। এইখানে তো অঙ্ক থাকবেই, কিন্তু এই ছোট কোয়েশ্চেনস গুলোর মধ্যে ২ মার্কস আর ৩ মার্কসের মধ্যে থিওরিও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং ৫ মার্কসেরও থিওরি পাবে। কি থিওরি তোমাদের কোম্পানি অ্যাকাউন্টস থেকে পড়তে হবে, ২ মার্কসের জন্য পড়তে হবে সেটা আগে বলে দিই। বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলীকরণ বলতে কি বোঝো? অর্থাৎ রিইস্যু অফ ফরফিটেড শেয়ার। বকেয়া তলবি মূলধন কি? আনকল্ড শেয়ার ক্যাপিটাল কি? অতিরিক্ত আদায় কি? ওভার সাবস্ক্রিপশন কি? শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে? মানে শেয়ার ফরফিচার কাকে বলে? বিবরণপত্র কি? মানে হচ্ছে প্রসপেক্টাস কি? অগ্রাধিকারযুক্ত শেয়ার কাকে বলে? মানে প্রেফারেন্স শেয়ার কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? মানে জয়েন্ট স্টক কোম্পানি কাকে বলে? অসীম দায়যুক্ত কোম্পানি কাকে বলে? আনলিমিটেড লায়াবিলিটি কোম্পানি। শেয়ার মূলধন কি? শেয়ার কাকে বলে? অনুমোদিত মানে অথরাইজড শেয়ার ক্যাপিটাল কি? অতলবীকৃত মূলধন। আনকল্ড শেয়ার ক্যাপিটাল কি? আনুপাতিক হারে শেয়ার বন্টন অর্থাৎ প্রো রাটা অ্যালটমেন্ট বলতে কি বোঝো? এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে আছে শেয়ার বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলীকরণের পর উদ্ভূত লাভ কোথায় ট্রান্সফার করা হয়? প্রফিট। এটা মানে শেয়ার ফরফিট করার পর, রিইস্যু করার পর তারপরে টাকাটা রিইস্যুর থেকে পরে যে লাভটা হয় সেটা কোথায় যায়? ফরফিচারের লাভটা ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। আমরা লাস্ট এন্ট্রি করি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। শেয়ার আবন্টন বলতে কি বোঝো? তারপরে অধিহারে শেয়ার বিলি অর্থাৎ প্রিমিয়ামের শেয়ার ইস্যু করা বলতে কি বোঝো? শেয়ারের অতিরিক্ত আবেদন ওভার সাবস্ক্রিপশন বলতে কি বোঝো? আর অনাদায়ী তলবি অর্থ কলস ইন এরিয়ার বলতে কি বোঝো? শেয়ার আবেদন বলতে কি বোঝো? অ্যাপ্লিকেশন বলতে কি বোঝো? সমহারে শেয়ার মানে এট পারে ইস্যু করা কি বলতে কি বোঝো? সংরক্ষিত মূলধন বলতে কি বোঝো? রিজার্ভ ক্যাপিটাল। অতলবী মূলধন আনকল্ড শেয়ার ক্যাপিটাল বলতে কি বোঝো? অগ্রিমপ্রাপ্ত তলবী অর্থ কলস ইন অ্যাডভান্স বলতে কি বোঝো? আদায়কৃত মূলধন বলতে কি বোঝো? মানে হচ্ছে সাবস্ক্রাইবড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। ন্যূনতম আদায় কি? মিনিমাম সাবস্ক্রিপশন। খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন মিনিমাম সাবস্ক্রিপশন। শেয়ার প্রিমিয়াম বলতে কি বোঝো? ঠিক আছে? এরপরে এগুলো গেল ২ মার্কসের জন্য। ৩ মার্কসের জন্য আমরা পড়বো কি দেখে নিই। এগুলো খুব ইম্পোর্টেন্ট ৩ মার্কসের জন্য। ঋণকৃত মূলধন বলতে কি বোঝো? লোন ক্যাপিটাল কাকে বলে? এর উৎসগুলি কি? সঞ্চিত মূলধন এবং মূলধন সঞ্চিতির মধ্যে পার্থক্য। রিজার্ভ ক্যাপিটাল আর ক্যাপিটাল রিজার্ভের মধ্যে পার্থক্য। ঠিক আছে? শেয়ার প্রিমিয়াম বলতে কি বোঝো? শেয়ার প্রিমিয়ামের ২টি ব্যবহার, এটা খুব ইম্পোর্টেন্ট। শেয়ার প্রিমিয়াম কি কাজে লাগে? ঠিক আছে? বিলিকৃত মূলধনের সাথে বিকৃত মূলধনের পার্থক্য কি? ইস্যুড ক্যাপিটাল আর সাবস্ক্রাইবড ক্যাপিটাল এইটার মধ্যে পার্থক্য। অতিরিক্ত আবেদনপত্র প্রদানের ক্ষেত্রে কিভাবে তা হিসাবের বইতে দেখানো হয়? ঠিক আছে? এক্সেস অ্যাপ্লিকেশন পেয়ে গেলে সেটা কিভাবে হিসাবে দেখানো হয়? শেয়ার প্রিমিয়ামের অর্থ কি উদ্দেশ্যে আইনগত দিক থেকে ব্যবহার করা? এই প্রশ্নগুলো ওপরেও কিন্তু ছিল। একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটু বড় করে আর ছোট করে। শেয়ারের মূল্য বিধিসম্মত তলবের শর্তগুলি কি? মানে বিধিসম্মতভাবে শেয়ারের কল ডাকার আগে কি শর্ত পালন করতে হয়? যেমন শেয়ার হোল্ডারদের চিঠি দিয়ে সবাইকে জানাতে হয়। আ আ ডেট একটা নির্দিষ্ট দেওয়া হয় ইত্যাদি। কোন ক্ষেত্রে শেয়ার বাজেয়াপ্তকরণ হতে পারে? শেয়ার ফরফিট কি কারণে হতে পারে? প্রবর্তকদের শেয়ার বিলি বলতে কি বোঝো? আ প্রমোটারদের শেয়ার ইস্যু করতে বলতে কি বোঝো এবং এর জার্নালটা কি হয় একটু তোমরা পড়বে। ঠিক আছে? নগদ অর্থ ছাড়া অন্য প্রতিদানের বিনিময়ে শেয়ার বিলি বলতে কি বোঝো? ইস্যু অফ শেয়ার আদার দ্যান ক্যাশ। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে 3 মার্কসের জন্য। এরপরে 5 মার্কসের জন্য তোমাদের কোম্পানি থেকে আসতে পারে শেয়ার কি? হোয়াট ইজ শেয়ার? তারপরে হচ্ছে ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে 5 টি পার্থক্য লেখো। এটা খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, হয়তো এই বছরে তোমরা এটা পেয়ে যাবে। শেয়ার বাজেয়াপ্তকরণ এবং শেয়ার প্রত্যর্পণের মধ্যে ৫ টি পার্থক্য। অর্থাৎ শেয়ার ফরফিচার আর শেয়ার ওয়ারেন্টের মধ্যে প্রত্যর্পণের ইংলিশটা অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না। তবে মনে হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ আর শেয়ার ওয়ারেন্টের মধ্যে পার্থক্য। তো এরপরে অনাদায়ী তলব অর্থাৎ কলস ইন এরিয়ার আর অগ্রিম প্রাপ্ত মানে কলস ইন অ্যাডভান্স এর মধ্যে পার্থক্য। কলস ইন এরিয়ার আর কলস ইন অ্যাডভান্স এর মধ্যে পার্থক্য তোমরা পড়বে। আর প্রবর্তকদের শেয়ার বিলি সংক্রান্ত নির্দেশিকাগুলি কি? অর্থাৎ যারা প্রমোটার তাদেরকে শেয়ার ইস্যু করার সময় কি নিয়ম মেনে চলতে হয়? মোটামুটি শেয়ার থেকে এই কটা কোয়েশ্চেনস খুব ইম্পোর্টেন্ট আছে। কোম্পানি অ্যাকাউন্টস থেকে এগুলো পড়বে। এবার চলে যাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তোমাদের একটাই কোয়েশ্চেন আসবে 5 মার্কসের অ্যাটেম্প্ট করতে হবে। যদিও তোমরা এর জন্য 2 টো কোয়েশ্চেনস পাবে এই গ্রুপ থেকে। 2 টো কোয়েশ্চেনের মধ্যে একটা 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। আবারও বলছি একটা 5 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে একটা অঙ্ক থাকবে এবং একটা থিওরি থাকবে। তো যারা এখনো অঙ্ক ভালো করে করতে পারছো না তারা অঙ্ক না করে থিওরিটাও করতে পারো। ঠিক আছে? থিওরির মধ্যে 5 মার্কসের থিওরি এখানে কি পড়তে হবে? নগদ প্রবাহ বিবরণীর ৫ টি গুরুত্ব লেখো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ৫ টি ইম্পোর্টেন্স, নগদ প্রবাহ বিবরণীর ৫ টি সীমাবদ্ধতা লেখো। নগদ প্রবাহ বিবরণীর ৫ টি উদ্দেশ্য লেখো। ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইম্পোর্টেন্স, লিমিটেশনস আর অবজেক্টস। তারপরে রয়েছে ক্যাশ বুক, নগদান বই আর নগদ প্রবাহ বিবরণী। ক্যাশ ফ্লো আর ক্যাশ বুকের মধ্যে ৫ টা ডিফারেন্স।
নগদ প্রবাহ বিবরণীর কার্যনির্বাহক সংক্রান্ত কাজগুলির কয়েকটি উদাহরণ দাও। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস যেগুলো হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, সেই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আইটেম নিতে হয়, সেই আইটেমগুলো একটু লিখবে। তারপরে রয়েছে নগদ এবং নগদের সমতুল্য, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স বলতে কি বোঝো? নগদ বিবরণীতে অর্থ সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত আগত ও নির্গত কাজকর্মের ২টি করে উদাহরণ দাও। মানে অপারেটিং ছাড়াও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর থেকে কি সোর্স থেকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ টাকা আসে, কি সোর্স থেকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ টাকা আসে, এর ২টো করে উদাহরণ। আর কি সোর্স কৃষিক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে টাকা বেরিয়ে যায়, আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে টাকা বেরিয়ে যায়, সেই ২টো করে এক্সাম্পল আমাদের লিখতে হবে। আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ৩ অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়, এগুলোর উপরে সংক্ষিপ্ত টিকা লিখবে। জাস্ট টিকা বলতে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি, সেখানে কি সোর্স থেকে টাকা আসলে সেখানে রেকর্ড করা হয়, কি পারপাসে টাকা বেরিয়ে গেলে সেখানে রেকর্ড করা হয়। তেমনি অপারেটিং বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ব্যাপারটা কি সোর্স থেকে টাকা আসলে অপারেটিং এ বা ইনভেস্টিং এ লেখা হয়, বা কি সোর্স থেকে টাকা বেরিয়ে গেলে এই অপারেটিং আর ইনভেস্টিং এ লেখা হয়, এইগুলো তোমাদের লিখতে হবে সংক্ষিপ্ত টিকার আকারে। ঠিক আছে? এরপরে বলেছে নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, এর ৫টা ফিচার্স বৈশিষ্ট্য। আর নগদ প্রবাহ বিবরণী কোন মান অনুসারে প্রস্তুত করা হয়? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ৩ অনুযায়ী এটা প্রস্তুত করা হয়। এরপরে এরকম তোমাদের দিতে পারে যে কতগুলো আইটেম বলল যে এগুলো কোন অ্যাক্টিভিটিস এর আন্ডারে বসবে। যেমন মেনশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডার হুইচ দ্য ফলোইং ট্রান্সাকশনস উইল অ্যাপিয়ার ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ৩। ঠিক আছে? তো এই নিচের কতগুলো ট্রান্সাকশনস দেওয়া আছে, কতগুলো আইটেম দেওয়া আছে, এগুলো কোন অ্যাক্টিভিটিস এ বসে সেইটা আমাদের বলতে হবে। যেমন পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, এটা কোথায় বসে? পারচেজ অফ ফিক্সড অ্যাসেট তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ বসে। সেল অফ ইনভেস্টমেন্ট, এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ বসে। রিডেমশন অফ ডিবেঞ্চার, এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এ বসে। ইস্যু অফ ইকুইটি শেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে বসে। ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে বসে। ঠিক আছে? অপারেটিং এ নয় কিন্তু এটা। ইস্যু অফ ডিবেঞ্চার, এটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ বসে। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, এটাও ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এ বসে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ বসে। ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে বসে। তো এরকম কিছু জিনিস তোমাদের দিতে পারে। তো মোটামুটি এই কটা কোয়েশ্চেনস তোমাদের এবছরে ইম্পর্টেন্ট আছে। তো তোমরা এই কোয়েশ্চেনস গুলো অবশ্যই পরীক্ষার আগে খুব ভালো করে দেখে যাবে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে। আচ্ছা, এইটা হলো কমপ্লিট থিওরির ভিডিও, মানে থিওরি কোয়েশ্চেনস কি পড়তে হবে তার সাজেশন। আর আগামী ১-২ দিনের মধ্যেই আমি তোমাদের প্র্যাকটিক্যাল সামস কি আসতে পারে সেই সম্পর্কেও একটা ভিডিও করব। সেটাও অ্যাকাউন্টসেরই সাজেশন। প্র্যাকটিক্যাল ম্যাথ কি করতে হবে যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং আসতে পারে, সেই ব্যাপারে একটা ভিডিও আমি খুব শীঘ্রই ২-১ দিনের মধ্যেই বানাচ্ছি। আর তার সাথে আমি এর আগে বিজনেস স্টাডিজ এর ভিডিও দিয়েছি, বিজনেস স্টাডিজ সাজেশন দিয়ে দিয়েছি। আর সিএলপিএ যাদের আছে তাদের সাজেশনসটাও দিয়ে দিয়েছি। যারা এখনো ওই সাজেশনস গুলো পাওনি বা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো সিএলপিএ আর বিজনেস স্টাডিজের সাজেশনের। তোমরা অবশ্যই সেই লিঙ্কতে গিয়ে এই ভিডিও দুটো দেখে নেবে। ওগুলোও খুব ভালো সাজেশন, ওখান থেকেও অবশ্যই 100% কমন পাবে। আর আগামী দিনে ২-১ দিনের মধ্যেই আমি অ্যাকাউন্টসের প্র্যাকটিক্যাল প্রবলেম কি আসবে তার ভিডিও করছি, সেটাও তোমরা অবশ্যই দেখবে। আর কস্টিং এরও ভিডিও দিয়ে দেবো। কস্টিং এরও ট্যাক্সেশনের একটা সাজেশনের ভিডিও করছি খুব তাড়াতাড়ি, সেটাও তোমরা পেয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেননা এরপরে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাও, তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং তোমার যারা বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, তারাও যেন দেখতে পায়। ঠিক আছে? তো তোমাদের আশা করছি পরীক্ষা সবারই খুব ভালো হবে আর খুব কম দিনই হাতে আছে। তোমরা খুব ভালো করে এই থিওরিগুলো পড়ো, অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি আশা করছি যে সবারই পরীক্ষা খুব ভালো হবে এবং সবাই খুব ভালো নম্বর পাবে। এবারে কোয়েশ্চেন খুব একটা টাফ করবে বলে মনে হচ্ছে না। কোয়েশ্চেন থার্ড সেমিস্টারে যেরকম একটু টাফ করেছিল, ঘুরিয়ে করেছিল, এবারে কোয়েশ্চেন অত টাফ করবে না। তোমাদের কোয়েশ্চেন সহজই হবে এবং তোমরা প্রত্যেকেই খুব ভালো নম্বর পাবে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা রইল। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।